রহমান তিনি আমাদেরকে ডেকেছিলেন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসছেন, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছে। এবং আমরা যেহেতু 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি এবং যতদিন না পর্যন্ত হাসিনার পতন হয়েছে আমরা একসাথে লড়াইটা চালিয়ে গিয়েছি। তো সেজন্য তিনি দলগুলোকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে ডেকেছেন যে হাসিনার পতন হয়েছে এবং একই সাথে বিচার, সংস্কার, নির্বাচন নিয়ে আমরা একসাথে কাজ করেছি। বিএনপি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল। আজকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে যারা পতিত শক্তি আওয়ামী লীগ, তারা নানানভাবে চক্রান্ত করছে দেশকে কিভাবে আসলে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। তো আমরা যদি আসলে এক না থাকি তাহলে হাসিনা কিন্তু সফল হবে। তো সেই জায়গায় আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক ধরে রাখা, একসাথে সামনে এগিয়ে যাওয়া এবং যে কমিটমেন্ট ছিল দলগুলোর প্রতি একে অপরের, সেই কমিটমেন্ট রক্ষা করে নতুন বাংলাদেশ গঠন করা, সেই লক্ষ্যে মূলত আজকের এই মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে বিএনপির মহাসচিব ছিলেন, স্থায়ী কমিটির দুজন ছিলেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, আমি সাধারণ সম্পাদক রাশেদ খান ছিলাম এবং আমার পাশে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আমাদের দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং আরেকজন উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু। এই 5 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা বিএনপির সাথে বৈঠক করেছি এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তারা উপস্থিত ছিলেন। এখন তো আসলে বিএনপির একটি খুবই সুখের সময়, অর্থাৎ বিএনপি বড় একটি দল, তারা নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সরকার বিএনপির প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। আগে অনেকে মনে করছিল হয়তো বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব আছে। তো সেই জায়গায় যেহেতু এখন একটি পজিটিভ সম্পর্ক সবার দৃষ্টিতে মনে হয়েছে, তার মানে বিএনপি এখন একটি ভালো পজিশনে আছে। তো এই ভালো পজিশনে যারা দুঃসময়ের সারথি ছিল তাদেরকে স্মরণ করা, এটাকে আমি খুব পজিটিভভাবে দেখছি। হ্যাঁ, একসাথে বসলে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, বাট নির্বাচনী জোট, আসন নিয়ে নেগোসিয়েশন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে যে পতিত স্বৈরাচার নানানভাবে ষড়যন্ত্র করছে, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে এবং এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ ঢুকে পড়ছে। যদি আপনি সেই উত্তরার মাইলস্টোন কলেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের আন্দোলন বলেন, আমরা দেখলাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে যে একসময় সাদ্দামের সাথে যে আন্দোলন করেছে, মানে সাদ্দামের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছে, সে আবার সাধারণ শিক্ষার্থী বেশে এখন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো নানান ধরনের চক্রান্ত আছে। আগামীতে রাষ্ট্র পরিচালনা করা সবথেকে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ তো আসলে কোনো দলের পক্ষে আসলে এককভাবে মোকাবেলা করা সম্ভবপর নয়। দেখেন, এই যে আন্দোলনটা হয়েছে, হাসিনার পতন হয়েছে, কোনো একটি দলের নেতৃত্বে কিন্তু হয়নি, কোনো ব্যক্তির নেতৃত্বে হয়নি, সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাসিনার পতন হয়েছে। ঠিক বিএনপির যে ঘোষণা আছে, যুগপৎ আন্দোলনের যে ঘোষণা আছে, জাতীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলো যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে সরকার। এখন বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল। এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না, বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে। এখন বিএনপি আজকে যে আলোচনা হলো, তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায়। এতটুকু আলোচনা হয়েছে। এর বাইরে আসন নিয়ে নির্বাচনে একসাথে করব নাকি আমরা আলাদাভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়নি। জাস্ট ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, আগামীর নতুন রাষ্ট্র গঠনে আমাদের ভিতর একতা ধরে রাখা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দেখেন, গণ অধিকার পরিষদ তার নিজস্ব যে শক্তি, সেই শক্তিতে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে।
সেই লক্ষ্যে আমরা 36টি আসন ঘোষণা করেছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরও 100টি আসন আমরা ঘোষণা করব। আমরা আমাদের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তোমরা মানুষের কাছে যাও, মানুষের সাথে মতবিনিময় করো, মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরে তখন দলগুলো আলাপ আলোচনা করবে। আমরা তফসিল ঘোষণার আগে আমার মনে হয় না যে কোনো দল আসলে আসন নিয়ে বা একসাথে ইলেকশন করা নিয়ে আলোচনা করবে। গণ অধিকার পরিষদ এখনও পর্যন্ত আসলে ওইভাবে একসাথে কার সাথে নির্বাচন করবে, কার সাথে করবে না, ওই ধরনের আলোচনা করেনি। আমরা কিন্তু দেখবেন আমাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদেরকে এক থাকতে হবে। অন্যথায় আজকে যদি বিএনপির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বলে, বা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে জামাত বলে, বা এনসিপি বলে বিএনপির বিরুদ্ধে, এই যে আমাদের ঐক্যের মধ্যে যে ফাটল ধরলো, এই ফাটলের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, দেখেন আমাদের দলগুলোর মধ্যে যথেষ্ট বিভাজন, আমাদের বক্তব্য আচরণে যথেষ্ট বিভক্তি পরিলক্ষিত হচ্ছে। তো সেই জায়গায় যদি এইরকমই চলতে থাকে, তাহলে কি সামনে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত শুরু হবে। তখন কি হবে? তখন আমাদের এই সংঘাত বা দ্বন্দ্বের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। আর এই জন্য দরকার একতা, সবার ভিতরে একতা, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা, সবাইকে নিয়ে পথ চলা। এবং সেই পথ চলার জন্যই আজকে মূলত বিএনপি আমাদেরকে ডেকেছিলেন, অন্যান্য দলকে ডাকছেন। সব মিলে কিভাবে একসাথে থাকা যায়, একসাথে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা যায়, সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে। দেখেন, বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব ছিলেন, বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর ছিলেন। আমি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ছিলাম। আমাদের দলীয় যিনি মুখপাত্র বা সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ছিলেন।